বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখে নেই। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নাম্বার 1, লেকচার নাম্বার 3। লেকচারের শিরোনাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আমরা মূলত আজকে প্রাণী জগতের যে 9টি প্রধান পর্ব আছে সেই 9টি প্রধান পর্ব সম্পর্কে আলোচনা করব। আজকের পাঠের শিক্ষণফল অর্থাৎ আজকের পাঠে শিক্ষার্থীরা যা জানতে পারবে, নন কর্ডাটা প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত তোমরা বিন্যস্ত করতে পারবে। প্রাণী জগতের মেজর পর্বগুলোর বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম জানতে পারবে এবং বিভিন্ন প্রাণী দেখে এবং তার বৈজ্ঞানিক নাম উল্লেখ পূর্বক তাদের পর্ব নির্ধারণ করতে পারবে। আমরা চলে আসি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রচলিত আছে। তার মধ্য থেকে আমরা হিকম্যান এট এল 2017 যে শ্রেণীবিন্যাসটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো এই শ্রেণীবিন্যাস অনুসারে প্রাণী জগতের মোট পর্ব সংখ্যা হচ্ছে 33টি, যাকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে প্রধান পর্ব বা মেজর ফাইলাম, আরেকটি হচ্ছে গৌণ পর্ব বা মাইনর ফাইলাম। প্রধান পর্বে 9টি পর্ব রয়েছে এবং গৌণ পর্বে 24টি পর্ব রয়েছে। 9টি পর্বের মধ্যে 8টি নন কর্ডাটা পর্ব এবং একটি কর্ডাটা পর্ব। গৌণ পর্বে 24টি নন কর্ডাটা পর্ব। প্রাণী জগতের যেসব পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা 5000-এর অধিক থাকে এবং যেসব পর্বের প্রাণীদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেই সব পর্বকে মেজর পর্ব বলা হয়। অন্যদিকে যেসব পর্বের প্রাণীদের বাস্তুতন্ত্রে তেমন কোনো ভূমিকা থাকে না এবং যেসব পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা 5000-এর কম থাকে সেই সব পর্বকেই গৌণ পর্ব বলা হয়। আমরা 9টি প্রধান পর্ব সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এখন গৌণ পর্বের কিছু গৌণ পর্বের নাম দেখি। এখানে দেখো মেসোজোয়া, প্লাকোজোয়া, টেনোফোরা, রুটিফেরা, একান্তোসেফালা, একটোপরোক্টা, ব্রাকিওপোডা, একাইনোডার্মাটা প্রভৃতি কিছু গুরুত্বপূর্ণ মাইনর পর্বের নাম আমি এখানে লিখেছি। এবারে আমরা চলে যাই প্রাণী জগতের 9টি মেজর পর্ব। পর্বগুলি আমার নাম আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। 1 নম্বর পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, 3 নম্বর প্লাটিহেলমিনথেস, 4 নম্বর নেমাটোডা, 5 নম্বর মলাস্কা, 6 নম্বর অ্যানিলিডা, 7 নম্বর আর্থ্রোপোডা, 8 নম্বর একাইনোডার্মাটা, 9 নম্বর কর্ডাটা। আমরা একে একে পর্বগুলির বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম শিখব। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। কোষীয় মাত্রার বলতে এদের যে দেহ, এই দেহে কোনো সুগঠিত টিস্যু দেখা যায় না, অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ নিয়ে এরা গঠিত এবং এই কোষগুলোই বিভিন্ন ধরনের শারীরিক কাজ সম্পন্ন করে, অর্থাৎ কোষীয় শ্রম বন্টন দেখা যায়। এদের দেহে অসংখ্য ছিদ্র দেখা যায়, এই কারণে কিন্তু এরা ছিদ্রাল প্রাণী নামেও পরিচিত। এই দেহের বাইরের দিকে যে ছিদ্র, এই ছিদ্রগুলিকে অস্টিয়া বলা হয়। অস্কুলাম, এদের দেহের শীর্ষে একদম শীর্ষে একটি বড় ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে হচ্ছে অস্কুলাম বলা হয়। এবং এদের দেহের অভ্যন্তরে যে গহ্বর আছে এই দেহ গহ্বরকে স্পঞ্জোসিল বলে। মূলত অস্টিয়া দিয়ে পানি প্রবেশ করে এবং অস্কুলাম নামক যে ছিদ্র শীর্ষে থাকে এই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যায়। এদের এই দেহ প্রাচীরের ভিতরে দেখো অসংখ্য নালী দেখা যাচ্ছে, একটা নালী, এই নালী, এই বিভিন্ন ধরনের নালী আছে। কোন বড় নালীগুলো আছে রেডিয়াল ক্যানাল বলা হয়, ছোট নালীগুলিকে প্রোসোফাইল বলা আছে। প্রোজোফাইল, রেডিয়াল এবং অ্যাপোফাইল একদম ভিতরের এটা। এই যে নালীগুলি, এই নালীর সমন্বয়ে এদের নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম গঠিত হয়। এটি এই পর্বের একটি অনন্য বৈশিষ্ট্য। স্পিকিউলো স্পঞ্জের, এদের দেহ প্রাচীরে এই ক্যালসিয়াম কার্বনেট নির্মিত কিছু স্পিকিউল অর্থাৎ চূর্ণময় স্পিকিউল এবং তন্তুময় স্পঞ্জিন দেখতে পাওয়া যায়, যা এদেরকে দৃঢ়তা প্রদান করে। এদের কোয়ানোসাইট,
রেডিয়াল ক্যানাল যেগুলি আছে, এই রেডিয়াল ক্যানালের চারিদিকে চারিদিকে এই ফ্লাজেলা যুক্ত কিছু কোষ দেখতে পাওয়া যায়। এই কোষগুলিকে বলা হয় কোয়ানোসাইট। পূর্ণাঙ্গ প্রাণী, এদের যে পূর্ণাঙ্গ দশা, এই দশাটা হচ্ছে নিশ্চল, কিন্তু এদের যে লার্ভা দশা, লার্ভা দশার নাম হচ্ছে অ্যাম্পিপ্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা, এগুলি অবশ্য সচল। আমরা পরিপেরা পর্বের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং উদাহরণ দেখি। স্কাইপা জেলাটিনোসা, এটি মটকা স্পঞ্জ নামে পরিচিত। এটি হচ্ছে স্পঞ্জিয়া অফিসিনালি, যা গোসল স্পঞ্জ নামে পরিচিত। এটি হচ্ছে স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস, এটি মিঠা পানির স্পঞ্জ নামে পরিচিত। এটি হচ্ছে সিউডোসেরাটিনা ক্রাসা, এটি হলদে গ্রীবা নালিকা স্পঞ্জ নামে পরিচিত। দেখো এরা বেগুনি বর্ণের হলেও এদের যে গ্রীবা এটা হলুদ বর্ণের, এ কারণে এরা হলদে গ্রীবা নালিকা স্পঞ্জ নামে পরিচিত। ফাইলাম নম্বর 2, নিডারিয়া। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য দেখি। এরা হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, অর্থাৎ এদের কিছু কোষের সমন্বয়ে সুগঠিত টিস্যু দেখা যায়। অর্থাৎ টিস্যু হচ্ছে এদের বিভিন্ন শারীরবৃত্তিক কাজ সম্পন্ন করতে পারে, এখানে কোনো অঙ্গের উৎপত্তি ঘটেনি। এরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। ডিপ্লোপ্লাস্টিক আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে এদের যে ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশা, সেই গ্যাস্ট্রুলা দশায় অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম নামে দুটি ভ্রূণীয় স্তর থাকে, যা এই পূর্ণাঙ্গ প্রাণীতে অ্যাক্টোডার্মটি এপিডার্মিসে রূপান্তরিত হয়ে যায় এবং অ্যান্ড্রোডার্মটি গ্যাস্ট্রোডার্মিসে রূপান্তরিত হয়ে যায়। এই কারণে এই পর্বের প্রাণীদের ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী বলা হয়। মেসোগ্লিয়া, এই দুটি স্তরের মাঝখানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর দেখা যায়, যা দুটি স্তরকে সিমেন্টের মতো যুক্ত করে রাখে। নিডোসাইট, এদের যে এপিডার্মিস, এই এপিডার্মিসে বিশেষ এক ধরনের কোষ দেখতে পাওয়া যায়, এই কোষগুলি হচ্ছে নিডোসাইট নামে পরিচিত। এরা হচ্ছে খাদ্য গ্রহণ এবং খাদ্য শিকার এবং আত্মরক্ষার কাজে জড়িত। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এদের অভ্যন্তরে আসলে নেমাটোসিস্ট থাকে। এই নেমাটোসিস্টে একটা ক্যাপসুল থাকে, এই ক্যাপসুল হিপ্নোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ থাকে। একটি পার্ট বলা হয়, আসলে একটা পার্ট থাকে, আর পার্টের শীর্ষে হচ্ছে সূত্রক থাকে, যা মূলত এই সূত্রক দিয়ে শিকারকে জড়িয়ে ধরে। আর এখানে যে হিপ্নোটক্সিন বিষাক্ত রস থাকে সেগুলি এই শত্রুর দেহে প্রবেশ করিয়ে একে বিদ্ধ করে ফেলে। এইভাবে এরা খাবার শিকার করে থাকে বা নিজের আত্মরক্ষার্থেও এরা কাজ করে থাকে। সিলেন্ট্রন বা পরিপাক সংবহন গহ্বর, এদের দেহের অভ্যন্তরে অভ্যন্তরে সিলেন্ট্রন নামক দেহ গহ্বর আছে। এটি যেমন সংবহনের কাজ করে, একইভাবে এরা পরিপাক তন্ত্রেরও কাজ করে, কারণ এর অভ্যন্তরের বহিঃকোষীয় পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং এই যে এদের যে পরিপাক সংবহন গহ্বর অর্থাৎ সিলেন্ট্রন, এটাকে কিন্তু ব্লাইন্ড স্যাক বলা হয়, অর্থাৎ বদ্ধ প্রকৃতির। কারণ এদের যে খাবার, এই খাবার মুখছিদ্র দিয়েই সিলেন্ট্রনে আসে, আবার যে অপচ্য অংশ তাই সিলেন্ট্রন থেকে মুখছিদ্রের মাধ্যমে দেহের বাহিরে নির্গত হয়, কোনো পায়ু ছিদ্র আলাদাভাবে নেই। এই কারণে ব্লাইন্ড স্যাক বা বদ্ধ গহ্বর নামে এই সিলেন্ট্রন পরিচিত। এই পর্বের প্রাণীদের বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক দেখতে পাওয়া যায়। তো বহিঃকোষীয় হচ্ছে সিলেন্ট্রনের ভিতরে যে পরিপাক হয় সেটাই হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। অন্যদিকে এতে যে গ্যাস্ট্রোডার্মিসে কিছু ক্ষণপদীয় কোষ দেখতে পাওয়া যায়, সেই ক্ষণপদীয় কোষের ভিতরে এদের অন্তঃকোষীয় পরিপাক প্রক্রিয়া সম্পন্ন। এদের জীবন চক্রের জনুক্রম বা মেটাজেনেসিস দেখা যায়। আসলে জনুক্রম বলতে বোঝায় যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমে আবির্ভাবকে জনুক্রম বলা হয়। অন্যদিকে মেটাজেনেসিস হচ্ছে যে এদের এই নিশ্চল পলিপ দশা এবং সচল মেডুসা দশা, এটাও কিন্তু পর্যায়ক্রমে আবির্ভূত হয়, এটাকে মেটাজেনেসিস বলা হয়। আমরা এখানে একটি জীবনচক্র অবিলিয়ার একটা জীবনচক্র দেখাচ্ছি, যেখানে দেখো যে যে অবিলিয়া এটা পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে স্থির, কিন্তু এদের থেকে যে দশা, পরবর্তী যে দশা মেডুসা দশা তৈরি হলো, এটা কিন্তু সচল, পানিতে এরা সাঁতরাতে পারে। তাহলে এদের মধ্যে কিন্তু এরা হচ্ছে অযৌন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, যেখান থেকে মেডুসা দশার উৎপত্তি হলো। এদের মধ্যে যৌন জননের মাধ্যমে প্লানুলা নামক লার্ভা তৈরি হয়। এই লার্ভাই আবার স্থির হয়ে এই অবিলিয়া নামক আবার স্থির পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি করে। তাহলে এইভাবে এদের জীবন চক্রে আমরা এই নিশ্চল দশা এবং সচল দশা উভয় দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মেটাজেনেসিস। এরপর পলিমরফিজম, দেখো যে দুটি, একটা নিশ্চল পলিপ দেখতে পাচ্ছি, আবার সচল মেডুসা দেখতে পাচ্ছি। এরা স্থির কিন্তু এরা সাঁতরাতে পারে। এই যে একই প্রাণীতে দুটি রূপ দেখা যাওয়াই হচ্ছে পলিমরফিজম বা বহুরূপতা।
এটা নিডেরিয়া পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়। আমরা নিশ্চল পলিপ ও সচল মেডুসায় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চল এর সচল এই দুটি দশা আমরা দেখতে পাই। এদের প্লানুলা নামক লার্ভা আছে যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এবারে আমরা আসি নিডেরিয়া পর্বের কিছু প্রাণীর উদাহরণ দেখি। এইটা হচ্ছে হাইড্রা, আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এই পর্বের হাইড্রা, হাইড্রা ভালগারিস এটি। তারপরে আছে হচ্ছে জেলিফিশ অরিলিয়া অরিটা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগে জানিয়ে রাখি যে এই পর্বের প্রাণীরা সমুদ্রের বর্ণিল রূপ দান করে, অর্থাৎ এরা কিন্তু বর্ণময়তা প্রদর্শন করে বিভিন্ন বর্ণের, এবং এদের অধিকাংশ সদস্যই কিন্তু সামুদ্রিক। এই সমুদ্রের যে এই বর্ণিল রূপদানের জন্য এই পর্বের প্রাণীদেরকে সমুদ্রের সৌন্দর্য বলা হয়, সৌন্দর্য বলা হয়। আরেকটি উদাহরণ দেখো, কত সুন্দর আরেকটি প্রাণী, পেনান্টুলা সালকাটা, সমুদ্রের কলম, দেখতে একেবারে কলমের মতো দেখা যাচ্ছে, কত সুন্দর দেখতে। এরপরে দেখো আরেকটি প্রাণী হচ্ছে ম্যাট্রিডিয়াম সেনাই সিয়ানিমন বা সাগর কুসুম, এটিও দেখতে অনেক সুন্দর। তারপরে দেখো গর্গনিয়া ভ্যান্ডুলা, সমুদ্রের পাখা, দেখতে পাখার মতো, কত বর্ণিল এরা দেখতে। তারপরে হচ্ছে এই পরপিটা পরপিটা নীল বোতাম, দেখতে বোতামের মতো, নীল বর্ণের বোতামের মতো দেখা যাচ্ছে। তারপরে একটি দেখো ফাইসেলিয়া ফাইসেলিস, ভাসমান সন্ত্রাস। এদের এই যে কর্ষিকাগুলো কিন্তু পানির নিচে, কিন্তু মূল দেহ পানির উপরে ভাসমান, কিন্তু এরা কিন্তু আবার শিকারী প্রাণী, এই কারণে এদেরকে ভাসমান সন্ত্রাস বলা হয়। তারপরে দেখো যে ম্যান্ড্রিনা ম্যান্ড্রিটিস কোরাল, এটি কিন্তু এই পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণী, কারণ এই কোরালই কিন্তু কোরাল রিফ গঠন করে, এবং কোরাল রিফ গঠনের মাধ্যমে এরা কিন্তু একটা দ্বীপেরও সৃষ্টি করতে পারে। তো এই কোরালেই দেখা যায় যে সমুদ্রের প্রায় 25% জীব বসবাস করে। এই কারণে এই কোরালকে কোরালকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। আমরা আসি ফাইলাম 3 প্লাটিহেলমিনথেস। প্রথমে এই পর্বের বৈশিষ্ট্য দেখি। এরা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার গঠন, অর্থাৎ এখানে কিছু টিস্যুর সমন্বয়ে অঙ্গের উৎপত্তি ঘটে, কোনো তন্ত্র এখানে থাকে না। এরা ত্রিস্তরী অ্যাস্ট্রোমেট, ত্রিস্তরী মানে এদের ভ্রূণের গ্যাস্ট্রোলা দশায় অ্যাক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম তিনটি ভ্রূণ স্তরে দেখতে পাওয়া যায়। এরা অ্যাসলোমেট মানে হচ্ছে যে এদের দেহ গহ্বর অর্থাৎ সিলম নেই। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় এবং পাতা বা ফিতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে এরা চ্যাপ্টা হয়। যেহেতু প্লাটিহেলমিনথেস নামেই বলে দিচ্ছে যে প্লেট মানে হচ্ছে ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা, হেলমিনথেস হচ্ছে কৃমি অর্থাৎ চ্যাপ্টা কৃমি, ফিতা বা পাতার মতো অঙ্কীয় পৃষ্ঠীয় ভাবে এরা চ্যাপ্টা হয়। এদের দেহ নরম ও সিলিয়া যুক্ত হয় এবং কিউটিকল যুক্ত থাকে। এদের সিলোম নাই, সিলোমের জায়গায় এদের প্যারেনকাইমা বা মেসেনকাইমা নামে কিছু টিস্যু থাকে। এদের চোষক বা হুক দেখা যায়। চোষক বা হুক আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি যে মস্তকের শীর্ষে এরা এগুলি সাকার বা চোষক, এইগুলি দিয়ে এরা পৌষ্টিক নালী থেকে পুষ্টি উপাদান শোষণ করে। আর এগুলি হচ্ছে হুক, কাটার মতো হুক দেখা যায়, এটা দিয়ে এরা আঁকড়ে থাকে, পৌষ্টিক নালীর সাথে আঁকড়ে থাকে। তাহলে এদের এই চোষক বা হুক দেখতে পাওয়া যায় মস্তকের শীর্ষে। এদের প্রোগ্লোটিড, এদের দেহে খন্ড খন্ড যুক্ত, এই খন্ডগুলিকে বলা হয় প্রোগ্লোটিড। এদের পৌষ্টিক নালী কোনো বায়ুছিদ্র থাকে না, কারণ এরা পরিপাকৃত খাদ্য গ্রহণ করে, এই কারণে পরিপাকের প্রয়োজন হয় না, অপাচ্য অংশ উৎপন্ন হয় না, এই কারণে অপাচ্য অংশ অপসারণের জন্য বায়ুছিদ্রের কোনো প্রয়োজন নেই। এরা এরা হচ্ছে শাখান্বিত হয়, শাখান্বিত হয় এই পৌষ্টিক নালীটা, যেটা আমরা দেখতে পাচ্ছি শাখান্বিত পৌষ্টিক নালী। এদের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ, একটি শিখাকোষ বা ফ্লেম সেল, আগুনের শিখার মতো দেখা যায় বিধায় এদের এই রেচন অঙ্গকে শিখাকোষ বলা হয়। এদের রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, কারণ এরা মানবদেহের অভ্যন্তরে বসবাস করে, এই অভ্যন্তরে এই সব তন্ত্রের কোনো প্রয়োজন নেই। এদের অধিকাংশ হচ্ছে পরজীবী, অর্থাৎ অন্য জীবের ভিতরে বা বাইরে বসবাস করে এবং সেই সব জীবকে ক্ষতি করে এবং নিজেরা উপকৃত হয়। এদের এই ধর্মটাকে পরজীবিতা বলা হয়। অবশ্য কিছু সংখ্যক মুক্তজীবীও থাকে তারা পানিতে বসবাস করে। এরা উভলিঙ্গ হয়, এটি এই পর্বের প্রাণীদের একটি অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ একই দেহে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয় ধরনের লিঙ্গ দেখতে পাওয়া যায়। এদের নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ। প্রত্যক্ষ বলতে বোঝায় যে পরিস্ফুটনে কোনো লার্ভা বা নিমদশা দেখা যায় না, আর পরোক্ষ মানে লার্ভা বা নিমদশা দেখতে পাওয়া যায়। যে ক্ষেত্রে লার্ভা দশা দেখা যায় অর্থাৎ পরোক্ষ পরিস্ফুটনে, সেই লার্ভা দশাগুলির নাম হচ্ছে মেরাসিডিয়াম, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস প্রভৃতি। আমরা এই পর্বের একটু উদাহরণের দিকে আসি। ফ্যাসিওলা হেপাটিকা, এটি হচ্ছে যকৃৎ কৃমি। মানুষ সহ বিভিন্ন গবাদি পশুর
এই যকৃতে এরা বসবাস করে, লিভার ফ্লুক নামে পরিচিত। এটি হচ্ছে টেপওয়ার্ম অর্থাৎ টিনিয়া সোলিয়াম ফিতাকৃমি, এটি আমাদের অন্ত্রে বসবাস করে। এটি হচ্ছে প্লানেরিয়া ট্রাইগ্রিনা মুক্তজীবী চ্যাপ্টাকৃমি। কিছু বলেছি স্বাধীনজীবী, এরা স্বাধীনজীবী, পানিতে বসবাস করে, এরা অবশ্য পরজীবী নয়। এটি হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি রক্তকৃমি, দেখতে এই এরা রক্তে বসবাস করে বিধায় এদেরকে রক্তকৃমি বলা হয়। আমরা এখানে এই যে সিস্টোসোমা ম্যানসনের একটু জীবন চক্রটা দেখি। এরা হচ্ছে যে দেখো এখানে যে বাইল ডাক্ট এরা বসবাস করে, এবং সেখান থেকে কিন্তু এরা এই যে রক্ত থেকে বাইল ডাক্টের মাধ্যমে এরা চলে আসতে পারে মানুষের অন্ত্রে। এদের যে ডিম, এই ডিম পারলে এরা মানুষের অন্ত্রে চলে আসে, এবং মানুষ যখন মল ত্যাগ করে মলের মাধ্যমে এদের ডিমগুলি পানিতে চলে আসে, পানিতে এসে মিরাসিডিয়া লার্ভায় রূপান্তরিত হয়। সেই লার্ভা শামুকের অভ্যন্তরে বিভিন্ন ধরনের লার্ভা সৃষ্টি করে। যেমন এরা যে লার্ভাটা ত্যাগ করে সেই লার্ভাটা হচ্ছে সার্কারি নামে পরিচিত। এই সার্কারি লার্ভা মানুষ যখন পানিতে আসে মানুষের ত্বক ভেদ করে আবার রক্তে চলে যায়, যে এইভাবে জীবনচক্র তারা অব্যাহত রাখে। আমরা ফ্যাসিওলা হেপাটিকার জীবনচক্র যদি দেখি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বা যেসব বললাম যে গৃহপালিত পশু, তাদের যকৃতে এরা বসবাস করে, যকৃতে বসবাস করে। এটি এই যকৃত থেকে পৌষ্টিক নালী দিয়ে এদের যে ডিম, পৌষ্টিক নালীর মাধ্যমে এটা মলের সাহায্যে দেহের বাহিরে উন্মুক্ত হয়, এবং এই ডিম যখন পানিতে উন্মুক্ত হয় তখন এই পানিতে এরা পরিস্ফুটিত হয়ে লার্ভা মিরাসিডিয়া লার্ভা তৈরি করে। এই লার্ভা শামুকের ভিতরে প্রবেশ করে, শামুকের ভিতরে কয়েকটি লার্ভায় রূপান্তর শেষে এরা সার্কারি লার্ভায় রূপান্তরিত হয়, যা শামুক থেকে বাহিরে এসে জলজ উদ্ভিদের এই পাতার বা উদ্ভিদের কাণ্ডে লেগে থাকে। এই উদ্ভিদ যদি মানুষ বা এই গবাদি পশু গ্রহণ করে, পুনরায় সে আবার এই ফ্যাসিওলা হেপাটিকা দিয়ে আক্রান্ত হয়। এইভাবে এই ফ্যাসিওলা হেপাটিকা আর জীবনচক্র সম্পন্ন। আমরা আসি ফাইলাম 4 নেমাটোডা। তো নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায় এখানে, অর্থাৎ কিছু অঙ্গ মিলে এখানে তন্ত্র সৃষ্টি হয়। তন্ত্র বলতে পরিপাকতন্ত্র, শ্বসন, রেচন, প্রজনন, এইসব তন্ত্র কিন্তু নেমাটোডা পর্বের প্রাণীতে দেখা যায়। এরাও ত্রিস্তরী ও দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। এরা সিরোসিলোমেট ও অখণ্ডকায়িত। সিরোসিলোমেট মানে এদের দেহ গহ্বর তথা সিলোম আছে, কিন্তু সেই সিলোম প্যারিটোনিয়াম পর্দায় আবৃত নয়। এদের দেহ নলাকার হয়, উভয় প্রান্ত ক্রমশ সরু হয়। এরা আণুবীক্ষণিক থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমরা এখানে পুচের এরিয়ার একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে দেখো এরা লম্বা নলাকার এবং উভয় প্রান্ত সরু। এদের দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত একটি অকোষীয় কিউটিকল থাকে, যার কারণে কিন্তু আমরা আমাদের দেহের অভ্যন্তরে এরা পরিপাক হয়ে যায় না, কারণ এনজাইম রোধী হয় এই কিউটিকল আবরণ। এদের পৌষ্টিক নালীটা হচ্ছে সোজা, দেখতে মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত একদম সোজা নলের মতো এদের যে পৌষ্টিক নালী দেখা যায়, এবং কোনো শাখা নেই। এরা নিজেরা নলাকার, তার ভিতরে আবার নলাকৃতির পৌষ্টিক নালী দেখা যায়। এই কারণে এদেরকে টিউব উইদিন এ টিউব অর্থাৎ নলের ভিতরে নল বলা হয়। এদের মুখছিদ্র হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ অস্ত্র দ্বারা আবৃত থাকে। এখানে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়েই কিন্তু তারা পৌষ্টিক নালীর প্রাচীর থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে। এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, কারণ মানবদেহের অভ্যন্তরে এসব তন্ত্রের কোনো প্রয়োজন নেই। এদের অধিকাংশ প্রাণী এক লিঙ্গ। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই স্ত্রী আর এটা হচ্ছে পুরুষ, অর্থাৎ স্ত্রী পুরুষ আলাদা থাকে, অর্থাৎ যৌন দ্বিরূপতা দেখতে পাওয়া যায়। এরা স্থলচরও হতে পারে, জলচরও হতে পারে, মুক্তজীবীও হতে পারে, পরজীবীও হতে পারে। এদের জীবনচক্রে অ্যাসকারিসের র‍্যাবডিটিফর্ম নামক লার্ভা দেখা যায়, এবং উচের এরিয়াতে মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। আমরা কিছু উদাহরণ দেখি নেমাটোডা পর্বে। এটি হচ্ছে গোলকৃমি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটি হচ্ছে ফাইলেরিয়া কৃমি, গোদ রোগের কৃমি, উচের এরিয়ার ব্যাংক্রপ্টি। এখানে দেখো যে এর কারণে মানুষের পা ফুলে যায়, অর্থাৎ গোদ রোগ হয়। তারপরে আমরা দেখি অ্যানসাইলোস্টোমা ডিউডেনেইল অর্থাৎ কুকওয়ার্ম। তারপরে দেখো যে মানুষের চোখের কৃমি লোয়া, এই চোখের ভিতরে এটা ক্ষুদ্র হওয়ার কারণে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু চোখের ভিতরে চোখ আক্রান্ত এই ধরনের কৃমি কিন্তু চোখে জন্মায়। এবারে আসি আমরা মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এদের দেহ অবশ্য নরম, মাংসল এবং অখণ্ডকায়িত হয়, কোনো দেহে কোনো খণ্ড থাকে না এবং মাংসল হয়, যদিও এর চারিদিকে একটি ফলক থাকে, ক্যালসিয়াম কার্বোনেটের চুনময় ফলক দেখা যায়। ফলকটা এক্সটার্নালও হতে পারে, ইন্টারনালও হতে পারে। এরা ত্রিস্তরী সিলোমেট ও দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়।
সিলোমেট মানে এদের দেহগহ্বর আছে এবং তা পেরিটোনিয়াম পর্দায় আবৃত হয়। এরা 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 দ্বিপার্শ্বীয় প্রতিসম, তবে গ্যাস্ট্রোপোড আমি চিত্রে যেটা দেখাচ্ছি এটা শামুক, এরা কিন্তু অপ্রতিসম, এদের দেহকে সমান ভাগে ভাগ করা যাবে না। কিন্তু আমরা যদি ঝিনুক, অক্টোপাস, ললিগো, সেপিয়া এগুলির কথা বলি, সেগুলি কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ ভাগ করা যাবে। এরা দেহ তিনটি অংশে এদের বিভক্ত থাকে। এক নম্বর হচ্ছে এদের একটা মাংসল পথ থাকে অঙ্কীয় দিকে, তারপরে একটা মস্তক থাকে, আর হচ্ছে বাকিটা হচ্ছে ভিসেরাল মাস থাকে, যদিও এগুলি খোলসের ভিতরে ভিসেরাল মাসটা থাকে। এদের ম্যান্টল, এদের দেহ প্রাচীর, দেহকে আবৃত করে থাকে হচ্ছে ম্যান্টল নামক একটি পর্দা। ম্যান্টল নামক একটি পর্দা, এই পর্দার নিঃসরণ থেকেই কিন্তু এদের খোলস উৎপন্ন হয়। ম্যান্টল পর্দা এদের শ্বসনেও ভূমিকা রাখে। তো এদের যে খোলস, এটা খোলসটা বলছে বাহ্যিক ভাবেও থাকতে পারে, আবার ইন্টারনালও থাকতে পারে, অভ্যন্তরীণও থাকতে পারে। এটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত হয়, অর্থাৎ চুনময় হয়। এদের হিমোসিল থাকে, এদের রক্তপূর্ণ দেহগহ্বর থাকে এদের ভিতরে, অর্থাৎ যে সিলম থাকে সেটা রক্তপূর্ণ। এদের অঙ্কীয় দেশে প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পথ দেখা যায়। শামুকের আমরা দেখি যে অঙ্কীয় দিকে পা থাকে, পা দিয়ে কিন্তু এরা এদের চলনের কাজটা সম্পন্ন করে। এদের পৌষ্টিক নালী সোজা হতে পারে, পেঁচানো হতে পারে, বা ইউ আকৃতিরও হতে পারে। এদের মুখ বিবরে কাইটিন নির্মিত একটা রেডুলা রেতি জিহ্বা দেখতে পাওয়া যায়। অবশ্য ঝিনুক বাইভালভিয়াতে এটি দেখা যায় না। এরা খাদ্য চূর্ণনে এই রেডুলাকে এরা ব্যবহার করে থাকে। এদের শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুলকা। যখন এরা পানিতে থাকে তখন ফুলকা বা টিনিডিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা যখন স্থলে আসে তখন এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর এদের যে মেন্টাল পর্দা আছে, এটা জলে স্থলে মেন্টাল পর্দা দিয়ে এরা শ্বাসকার্য চালাতে পারে। এই কারণে এই এই যে শামুক, এদেরকে কিন্তু উভচর প্রাণী বলেও আখ্যায়িত করা হয়। এদের রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইড নামক কণিকা থাকে। হিমোসায়ানিন থাকার কারণে এদের রক্ত নীলাভ বর্ণের হয়ে থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত ধরনের। অর্ধমুক্ত মানে যে এদের হিমোসিস দেহগহ্বর আছে, কিন্তু সাথে সাথে কিন্তু রক্তনালীও আছে। তার মানে এদের হৃৎপিণ্ড, রক্তনালী, হিমোসিস উভয় থাকার কারণে এদের এই রক্ত সংবহনকে অর্ধমুক্ত ধরনের রক্ত সংবহন বলা হয়। এদের জীবন চক্রে ট্রোকোফোর বা ভেলিজার বা গ্লোচিডিয়াম নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। আমরা একটু উদাহরণে চলে আসি। এটি হচ্ছে শামুক, পাইলা গ্লোবোসা। এটি হচ্ছে ঝিনুক, ল্যামিলিডেন্স মার্জিনাল, এটি স্বাদু পানির ঝিনুক। আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক অক্টোপাস, অক্টোপাস ভালগারিস। এটি হচ্ছে সেপিয়া অফিসিনালিস, কাটল ফিশ নামে পরিচিত। এটি কিন্তু সুস্বাদু খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়। এটি হচ্ছে ললিগো, ললিগো ইডুলিস স্কুইড। বলা হয় যে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এই স্কুইড। আমরা চলে আসি ফাইলাম 6 অ্যানিলিডা। প্রথমে পর্বের বৈশিষ্ট্য দেখি। তো এরাও ত্রিস্তরী, এরাও সিলোমেট। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং লম্বা নলাকৃতি, দেখতে লম্বা নলাকৃতির আমরা একটা গঠন দেখতে পাচ্ছি, এবং এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের কিউটিকল, এদেরও একটি দেহের চারিদিকে একটি কিউটিকলের আবরণ থাকে। এখানে প্রকৃত খণ্ডায়ন দেখা যায়, অর্থাৎ হোমোনোমাস যে খণ্ডায়ন, সম আকৃতির খণ্ডের পুনরাবৃত্তি ঘটে। হ্যাঁ, এই প্রকৃত খণ্ডায়ন কিন্তু অ্যানিলিডা পর্বের একটি অনন্য বৈশিষ্ট্য। এদের চলনাঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া বা সিটি। এখানে আমরা এটা ন্যারিসের উদাহরণ। তো ন্যারিসের যে খণ্ড, প্রতিটা খণ্ডের উভয় পাশে একজোড়া মাংসল অবিক্ষেপ দেখা যায়, যাকে প্যারাপোডিয়া বলে। আর প্যারাপোডিয়ার শীর্ষে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সূক্ষ্ম রোমের মতো সিটি দেখতে পাওয়া যায়। তাহলে এই সিটি এবং প্যারাপোডিয়ার সাহায্যে এরা চলন সম্পন্ন করে, চলাচল করে। আবার কিছু কিছু কেঁচুযোগে দেখা যাবে যে এদের চলনাঙ্গ নেই, অর্থাৎ চলনাঙ্গ নাও থাকে। এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, অর্থাৎ নেফ্রিডিয়ার মাধ্যমে এরা নাইট্রোজেন গঠিত বর্জ্যকে দেহ থেকে বের করে দেয়। এদের রক্ত সংবহন পদ্ধতি হচ্ছে বদ্ধ প্রকৃতি, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের রক্তরসে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোফুয়োরিন দ্রবীভূত অবস্থায় থাকে। হিমোগ্লোবিন থাকার কারণে এদের রক্ত লাল বর্ণের দেখায়। এদের পৌষ্টিক নালী নলাকার ও সম্পূর্ণ হয় এবং মুখ ও মুখছিদ্র সমন্বিত হয়। এদের জীবন চক্রে একটি লার্ভা দেখা যায় যার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। আমরা চিত্রে একটি ট্রোকোফোর লার্ভা দেখতে পাচ্ছি। আমরা উদাহরণে চলে আসি। কেঁচো, মেটাফায়ার পোস্তোমা। তারপর দেখতে পাচ্ছি যোগ, এটি হচ্ছে হিরুডোনেরিয়া মেডিসিনালিস। আমরা দেখতে পাচ্ছি নেরিস, এটি অবশ্য সমুদ্র। এদেরই চলন অঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া এবং সিটি। তারপরে দেখতে পাচ্ছি আমরা টিউফেক্স, টিউফেক্স এটি হচ্ছে রক্তকীট, রক্তবর্ণে দেখা যায়, তাই এরা রক্তকীট নামে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু এই যে বৈজ্ঞানিক নামগুলি, এগুলি কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে এই প্রাণী দেখে
বলতে হবে যে এর বৈজ্ঞানিক নাম কি এবং এরা কোন পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা চলে আসি পর্ব নাম্বার 7, অর্থাৎ আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যে প্রথম কথা হচ্ছে এরা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, অর্থাৎ এদের জয়েন্টেড লেগ থাকে। এদের এই যে পা, এই দুটি পা একটি কিউটিকল দিয়ে যুক্ত থাকে। এই কিউটিকল দিয়ে দুটি পা যুক্ত থাকার কারণে এদেরকে জয়েন্টেড লেগ বা সন্ধিযুক্ত পা বলা হয়। তারপরে দেখো যে এরা হচ্ছে খণ্ডকায়িত হয়, দেহে অসংখ্য খণ্ড আছে। যদিও খণ্ডগুলো হচ্ছে বাহ্যিক, কারণ এই খণ্ড সিলোম পর্যন্ত পৌঁছায় না, অভ্যন্তরীণ। এবং এদের এই দেহ হচ্ছে ট্র্যাগমাটায় বিভক্ত। ট্র্যাগমাটা বলতে মস্তক, বক্ষ, উদরে বিভক্ত হয়। প্রতিটি ট্র্যাগমাটা হচ্ছে অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত হয়। তাহলে এই যে খণ্ড নিয়ে যে অঞ্চল গঠন প্রক্রিয়াটাই হচ্ছে ট্র্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। এটা এই পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়। এদের একজোড়া বা দুজোড়া অ্যান্টেনা থাকে, এই যে অ্যান্টেনা একজোড়া বা এটা সংবিধি অঙ্গ হিসাবে কাজ করে। এই পর্বের প্রাণীতে একজোড়া পুঞ্জাক্ষী অর্থাৎ জটিল আই থাকে। এদের ওসেলাস নামে সরল অক্ষীয় থাকে, পাশাপাশি একজোড়া পুঞ্জাক্ষী থাকবে, এরা জটিল চোখ নামে পরিচিত। এদের দর্শন একক হচ্ছে ওমাটিডিয়া। এদের বহিঃকঙ্কাল হচ্ছে কাইটিন নির্মিত হয় এবং এই যে বহিঃকঙ্কাল এটা নিয়মিত মোচিত হয়, তাকে একডাইসিস বা মোল্টিং বলা হয়। এদের দেহগহ্বর যে সিলম সেটা রক্তপূর্ণ হয়, তাই এদের দেহগহ্বরকে হিমোসিল বলা হয়। এদের মুখোপাঙ্গ থাকে, অর্থাৎ মুখছিদ্রকে কেন্দ্র করে অনেকগুলি উপাঙ্গ থাকে। এই উপাঙ্গগুলি খাদ্য গ্রহণে এদেরকে সাহায্য করে। এদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত ধরনের অর্থাৎ মুক্ত ধরনের, মানে হচ্ছে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এদের শ্বসন অঙ্গ, বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ দেখা যায়। যে পতঙ্গে এদের শ্বসন অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, রাজ কাঁকড়াতে এদের শ্বসন অঙ্গের নাম হচ্ছে বুকগিল, বিচ্ছু বা মাকড়সাতে এদের শ্বসন অঙ্গের নাম হচ্ছে বুকলাং, এবং অন্যান্য সব আর্থ্রোপোডদের ক্ষেত্রে দেহত্বক কিন্তু শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। এদের রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড অথবা কক্সাল গ্রন্থি। এক এক প্রাণীতে এক এক ধরনের এই রেচন অঙ্গ দেখতে পাওয়া যায়। এদের জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়, লার্ভা, পিউপা বা নিম দশা দেখতে পাওয়া যায়। তো যেসব যেসব জীবের জীবনচক্রে অর্থাৎ পরিস্ফুটনে এইসব দশা দেখা যায়, সেই সব পরিস্ফুটনকে হচ্ছে পরোক্ষ পরিস্ফুটন বলে। আর পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে লার্ভা, পিউপা বা নিম থেকে যে পর্যায়ক্রমিক ধাপ শেষে পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হয়, সেই পর্যায়ক্রমটাকে বলা হয় রূপান্তর। অর্থাৎ এইসব প্রাণীদের, আর্থ্রোপোডা প্রাণীদের অধিকাংশে এই রূপান্তর ঘটতে দেখা যায়। আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কিছু উদাহরণ দেখি, যে হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা অর্থাৎ তেলাপোকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি, এটা হচ্ছে ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি। আমরা দেখতে পাচ্ছি মাকড়সা লাইকোসা লেন্টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি পেরিস ব্রাচিকি। দেখতে পাচ্ছি আমরা শতপদী, এটা হচ্ছে স্কলোপেন্ড্রা জাইগেন্টিয়া। আমরা দেখতে পাচ্ছি রাজ কাঁকড়া, এটা হচ্ছে লিমুলাস পলিফেমাস। এটি বাংলাদেশের এই জীবন্ত জীবাশ্ম। আমরা চলে আসি একাইনোডার্মাটার ক্ষেত্রে। একাইনোডার্মাটা পর্বের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই পর্বের প্রাণীরা হচ্ছে অখণ্ডকায়িত, অর্থাৎ কোনো খণ্ডায়ন দেখা যায় না। এরা গোলাকার হয়, নলাকার হয় অথবা তারকাকারও হতে পারে, তারকাকার হতে পারে। এদের পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চরীয় প্রতিসম, অর্থাৎ 5টা আর্ম আছে, অর্থাৎ দেহকে সমান 5 ভাগে ভাগ করা যায়। কিন্তু এদের লার্ভা দশা অবশ্য দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দেহ কণ্টকময় হয়, এই কণ্টকময় হওয়ার কারণেই তো এরা একাইনোডার্মাটা। একাইনো মানে হচ্ছে কাটা, ডার্মাটা মানে ত্বক, ত্বক হচ্ছে কাটাময়। এবং এদের ত্বকে দেহে স্পাইন এবং পেডিসিলারি নামক কিছু বহিঃকঙ্কালও দেখতে পাওয়া যায়। এদের দেহ মৌখিক বিমৌখিক তলে, অর্থাৎ দেহের নিচের দিকে আছে মৌখিক মুখ, এদের মৌখিক তল, আর উপরের দিকটা হচ্ছে, পৃষ্ঠের দিকটা হচ্ছে বিমৌখিক তল। এই কারণে এদের অঙ্কীয় পৃষ্ঠ না বলে মৌখিক বিমৌখিক তল বলা হয়। এদের মৌখিক তলে 5টি অ্যাম্বুলেক্রাল খাত থাকে, অর্থাৎ প্রতিটা বাহুর মাঝখানে একটা খাত থাকে, খাতকে অ্যাম্বুলেক্রাল খাত বলা হয়। এদের চলন অঙ্গ হচ্ছে নালীপথ। এখানে যে চিত্র আছে যে নালীপথ বা টিউব ফিট বলা হয়, টিউব ফিট বা নালীপথ। এটি অবশ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেমের অংশ, এটির মাধ্যমে এরা চলাচল সম্পন্ন করে। তাহলে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম তথা পানি সংবহন তন্ত্র আছে। দেখো এখানে চিত্রে আসলে যেটা দেখা যাচ্ছে এটাই পানি সংবহন তন্ত্র। এই পানি সংবহন তন্ত্র এদের চলনে সহায়তা করে, শ্বসনে সহায়তা করে এবং খাদ্য আহরণেও সহায়তা করে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম এই পর্বের প্রাণীদের একটি অনন্য বৈশিষ্ট্য। শ্বসন অঙ্গ এদের ত্বকীয় ফুলকা থাকে, নালিকা পথ এবং শ্বসন বৃক্ষ এদের শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। তো সামুদ্রিক শসাতে শ্বসন বৃক্ষ দেখতে পাওয়া যায়, কারণ তাদের মুখচ্ছিদ্রের চারিদিকে
বৃক্ষের ন্যায় শাখা প্রশাখা যুক্ত যে শ্বসন অঙ্গ থাকে তাকেই রেসপিরেটরি ট্রি বা শ্বসন অঙ্গ বলে। এদের রক্ত সংবহনতন্ত্র নেই, তবে তার পরিবর্তে হিমালতন্ত্র ও পেরি হিমালতন্ত্র দেখতে পাওয়া যায়। এদের প্রকৃত কোনো মস্তক দেখা যায় না এবং এদের কোনো রেচন অঙ্গ নেই। এদের জীবনচক্রে মুক্ত সন্ত্রণশীল বাইপেনেরিয়া লার্ভা, অরিকুলেরিয়া লার্ভা, অফিউকিটাস বা একাইনোকিটাস নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। এই পর্বের সকল সদস্যই সামুদ্রিক, অর্থাৎ স্বাদু পানির কোনো প্রজাতি এই পর্বে নেই। আমরা আসি ক্যারোটাটা পর্বের কিছু প্রাণীর উদাহরণ। অ্যাস্ট্রোপ্যাকটন অর্থাৎ সমুদ্র তারা, এটি হচ্ছে একাইনাস এসকুলেন্টাস অর্থাৎ সাগর আর্চিন। এটি হচ্ছে সমুদ্র শসা, শসার মতো দেখা যায় তাই এটি সমুদ্র শসা নামে পরিচিত। কুকুমারিয়া প্লান্সি, এটি হচ্ছে অ্যান্টিডন বাইফিরা সমুদ্র পর্দ, ওয়াটার লিলি। এবারে আমরা আমাদের সর্বশেষ পর্ব কর্ডাটায় চলে আসি। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নটকট। কারণ এদের এই যে নটকট দেখো, যে কর্ডাটা পর্বের এই পৃষ্ঠ মধ্য রেখা বরাবর স্থিতিস্থাপক নীরের নটকট দেখতে পাওয়া যায়, এটা দেখা যাবে। অর্থাৎ কর্ডাটা পর্বের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে নটকট। যদিও এটা এই উন্নত কর্ডেটদের ক্ষেত্রে সামনের দিকে এসে এরা করটি এবং পিছনের দিকে এই মেরুদণ্ডে রূপান্তরিত হয়। স্নায়ুরজ্জ, এদের নটকর্ডের ঠিক উপরে ফাঁপা স্নায়ুরজ্জ দেখতে পাওয়া যায়। এটা উন্নত কর্ডেটের ক্ষেত্রে এটা সামনের দিকে মস্তিষ্ক এবং পিছনের দিকে সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত। গলবিলীয় ফুলকারন্ধ্র, এটা ভ্রূণ দশাও দেখা যেতে পারে অথবা আজীবনও দেখা যেতে পারে, কারণ উন্নত কর্ডেটদের ক্ষেত্রে এই গলবিলীয় ফুলকারন্ধ্র শুধু ভ্রূণ দশায় দেখা যায়, পূর্ণাঙ্গ দশায় তারা ফুসফুসে রূপান্তরিত। এদের পরিপাক নালীর নিচে অ্যান্ডোস্টাইল দেখতে পাওয়া যায়, যা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের রক্তে হিমোগ্লোবিন আছে, তাই এদের রক্ত লাল বর্ণের হয়। এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থিত হয়। আর এর পূর্বের আমরা যে 8টি নন কর্ডার পর্ব পড়লাম, সেইগুলি হৃৎপিণ্ড কিন্তু পৃষ্ঠীয় দেশে থাকে। এদের দুজোড়া পার্শ্বপদ দেখা যায়, সেটা হতে পারে ডানা, হাত, পা, পাখনা, এগুলি হতে পারে। এদের দেহের শেষ দিকে একটি পোস্টেনাল টেইল, লেজ দেখা যায়, যদিও উন্নত কর্ডেটে এই লেজের বিলুপ্তি। এদের খণ্ডায়নটা, এদের যদিও সম্পূর্ণ খণ্ডায়ন দেখা যায় না, এদের অভ্যন্তরীণ খণ্ডায়ন দেখা যায়, কারণ এদের নটোকর্ড কশেরুকায় বিভক্ত হয়ে যায় ভার্টিব্রেটদের ক্ষেত্রে, অর্থাৎ এই অভ্যন্তরীণ খণ্ডায়ন এখানে দেখা যায়। আমরা কর্ডাটা পর্বের কিছু প্রাণীর উদাহরণ দেখি। অ্যাসিডিয়া মেন্টুলা, এটি সাগর ফোয়ারা নামে পরিচিত। এটি কর্ডাটা পর্বের একটি নিঃসল প্রাণী, এরা অবশ্য সামুদ্রিক। তারপরে দেখি আমরা দত্তক্রিনাস মেলানোস্টিকাস, কোনো ব্যাংক। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ, টেনিউলজা ইলিশা। তারপরে দেখতে পাচ্ছি আমরা নাজা গোখরা সাপ। তারপরে দেখতে পাচ্ছি আমরা কলাম্বা লিবিয়া, কবুতর। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোমোসেপিয়েন্স, মানুষ। অর্থাৎ এই যে প্রাণীগুলি আমরা দেখতে পাচ্ছি এরা সবাই কর্ডাটা পর্বের প্রাণী, অর্থাৎ এদের কর্ডেটের যেসব বৈশিষ্ট্য সেই সব বৈশিষ্ট্য এরা বহন করে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা প্রাণী জগতের যে 9টি প্রধান পর্ব, সেই পর্বের আমরা বৈশিষ্ট্যগুলি জানতে পারলাম, বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম শিখলাম, সেই সাথে প্রাণী দেখে বা প্রাণীর চিত্র দেখে আমরা বলতে পারবো এটা কোন পর্বের অন্তর্ভুক্ত। তাহলে তোমাদের কিন্তু এখানে একটু বেশি বেশি করে পড়তে হবে, বিশেষ করে বৈজ্ঞানিক নামগুলি, এইগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো যাই হোক, আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ।